আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস শিক্ষার্থীগণ, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাস্টার ক্লাসের আজকে গাণিতিক যুক্তি বাস্তব সংখ্যা অংশের ক্লাসে স্বাগত জানাই। আমি শাওন। আজকে আমরা এই ক্লাসে সংখ্যার বিভাজ্যতা ও সংখ্যা গণনা নিয়ে আলোচনা করব। যে কোন সংখ্যা ভাগ করা যাচ্ছে বা যাচ্ছে না, কন্ডিশন অনুযায়ী সংখ্যা খুঁজে বের করা, এই জিনিসগুলো দেখবো। এবং সংখ্যার বর্গ কিভাবে করতে হয়, সেটা সিঙ্গেল ডিজিট সংখ্যা হোক বা ডাবল ডিজিট সংখ্যা হোক, সেগুলো আমি আপনাদের হাতে করার সিস্টেমটা দেখাই দিব। আর বর্গমূল করার নিয়মগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিব, বেসিক নিয়মগুলো। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করতে পারি। তো দেখেন, গুরুত্ব ভেদে টপিকগুলো সাজানো হয়েছে। বিগত বিসিএস এ দেখেন বর্গমূল সম্প্রতি কিন্তু কোয়েশ্চেন আসছে না। তো আমার মনে হয় যদি নাও এসে থাকে, বিসিএস অনেক সময় প্যারাডাইম শিফট যেহেতু হয়, যেহেতু কয়েকটা বিসিএস মিস হয়েছে, সম্প্রতি এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাই এই নিয়মগুলো যেহেতু বেসিক নিয়ম, সেগুলো আমাদের শিখে ফেলতে হবে। আর 46 থেকে 16তম বিসিএস পর্যন্ত, তার মানে দেখা যাচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, তাই এটার গুরুত্ব বেশি। তো আমরা দুইটা জিনিসই দেখার চেষ্টা করি। এখন প্রথম টার্ম যেটা আসবে, গুণনীয়ক বা উৎপাদক কি। আপনাদের মনে আছে কিনা, আপনাদের আগের ক্লাসে কিন্তু আমি এটার একটা আলোচনা দিয়ে আসছিলাম। গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে সেই ছোট সংখ্যাগুলো যা দিয়ে বড় একটা সংখ্যাকে ভাগ করা যায়। যেমন খুব উদাহরণস্বরূপ আমি নিলাম 9। 9কে দেখেন আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 9 একে 9। 9কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 তিনে 9। সুতরাং 1, 3 আর 9 এই তিনটা হচ্ছে ছোট সংখ্যা যাদের দিয়ে 9কে ভাগ করা সম্ভব। তাই 1, 3 আর 9 হল 1, 3 আর 9 হলো 9 এর গুণনীয়ক অথবা উৎপাদক। কি গুণনীয়ক অথবা উৎপাদক? তার ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টরস। তাহলে এখানে দেখেন বিস্তারিত আলোচনা দেয়া আছে। মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সিস্টেমটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, এখন আজকে আমি আবার বলতেছি। সো এই জায়গাতে গুণনীয়ক অথবা উৎপাদক কথাটা যেহেতু বললাম, এই জায়গা থেকে পরীক্ষাতে তাহলে কি প্রশ্ন আসতে পারে? একটা বড় সংখ্যা দিয়ে দিতে পারে। সেই ধরেন বললো যে 88, এটা মনে হয় পরীক্ষাতে এসেছিল, যে নিচের কোনগুলো 88 এর হচ্ছে আপনার উৎপাদক। তো সেই জায়গাতে অপশনে 2 থাকলো, সেখানে অপশনে 22 থাকলো, সেখানে অপশনে হচ্ছে 44 থাকলো, সেখানে অপশনে ধরেন 48ও থাকলো। তো এই জায়গাতে এই তিনটাই কিন্তু উৎপাদক, কিন্তু 48 দেখেন উৎপাদক নয়, তাহলে সেটা দিয়ে কিন্তু 88কে কিন্তু ভাগ করা যাবে না। সুতরাং এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাই উৎপাদক জিনিসটা কি, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে আপনারা উৎপাদক কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো উৎপাদক বের করার খুব ভালো একটা ফাংশনিং কি হচ্ছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। যেমন দেখেন 24-এর ক্ষেত্রে তাকে কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছে। 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তো সেখানে দেখেন 2 হচ্ছে 24-এর একটা উৎপাদক, 2 দুগুণে 4 হচ্ছে একটা উৎপাদক, 4 দুগুণে 8 হচ্ছে একটা উৎপাদক, 3 হচ্ছে একটা উৎপাদক, 3 দুগুণে 6 একটা উৎপাদক, সেই 6 দুগুণে 12 কিন্তু একটা উৎপাদক। আর যে কোনো সংখ্যার ক্ষেত্রে এক আর ওই সংখ্যা নিজে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট, মানে কমনলি তাদের উৎপাদক। তাহলে এখানে দেখেন 24-এর উৎপাদক মানে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও আমরা করতে পারি। তাহলে এক, তাহলে এই যে 2 ছিল, তার পরবর্তীতে 2 দুগুণে 4 ছিল, তারপরে 4 দুগুণে 8ও ছিল, শুধু 3 ছিল, 3 দুগুণে 6 ছিল, 6 দুগুণে 12 ছিল, আর হচ্ছে 24 তো থাকবেই। তো আমি একটা জিনিস আপনাদের বলে দেই, যখনই আপনি কোনো কিছুর মানে কোনো একটা বড় সংখ্যার মৌলিক উৎপাদকগুলো বের করতে যাবেন, তখনই যে সংখ্যাটা প্রথমে আপনি নির্ণয় করবেন, দেখবেন কত দিয়ে গুণ করলে এই 24 পাওয়া যাচ্ছে। যেমন ধরেন 1, 1কে 24-এ ভাগ করলে ফলাফল কত আসে? 24। 24 একে 24। ধরেন 2, 12 দুগুণে 24। ধরেন 3, 3 আটে 24। ধরেন 4, 4 ছয় 24। দেখেন এই জায়গাতে আপনি যখন এক পাশ থেকে চারটা বের করছেন, অটোমেটিক্যালি অন্য পাশের চারটা বের হয়ে গেছে। তারা মিলে কিন্তু আপনাকে টোটাল তখন 8টা কিন্তু তার উৎপাদক আপনি পেয়ে যাচ্ছেন। তো এই পলিসিটাও ফলো করতে পারেন। আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তো দেখলেনই, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ থেকে বিসিএস এ প্রশ্ন আসবে না, কিন্তু এই জায়গায় উৎপাদক বা গুণনীয়ক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডটাতে যাব। পরবর্তী স্লাইডটাতে দেখেন, 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। খেয়াল করে দেখেন, 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এখন তাহলে খেয়াল করতে হবে যে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা যারা থাকবে,
30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা থাকবে সেটা 1000-কে 30 দিয়ে ভাগ করলেই কিন্তু পাওয়া যাবে। যেমন ছোট করে আমি বুঝাই দিই, যেমন 10-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে, সেটা 3 দিয়ে ভাগ করলে কিন্তু ফলাফল প্রথমে আসে 3 দশমিক সামথিং। তার মানে 3টা সংখ্যা আছে, আমরা বাস্তবে বুঝতে পারি যে 10-এর ছোট 3, 6, 9 এই সংখ্যাগুলো আছে যারা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং একই রকম ভাবে 1000-এর মধ্যে তার মানে 1000 থেকে ছোট 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে, সেটার জন্য 1000-কে 30 দিয়ে আগে আমরা ভাগ করতে পারি কমনলি। তাহলে দেখেন উত্তর কত আসে, 3, 90, 0, 10, 100, আবার হচ্ছে 3। তার মানে 33 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের প্রাথমিক ভাবে আসতেছে। কিন্তু এই জায়গাতে একটা কন্ডিশন আছে, বলেছে যেই সংখ্যা, সেই সংখ্যাগুলো আমরা নিব যারা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা কিন্তু বিভাজ্য না। 16 দ্বারা কিন্তু বিভাজ্য না। যেমন একটা উদাহরণ তাহলে হতে পারে, ধরেন আমার মনে প্রথমে যে উদাহরণটাই ধরেন আসতেছে সেটা হচ্ছে ধরেন 480। এখন 480 সংখ্যাটা দেখেন ঠিকই 30 দ্বারা বিভাজ্য। 480 সংখ্যাটা কিন্তু 30 দ্বারা বিভাজ্য। 30 একে 30, 18, 6, 16 আসতেছে উত্তর। কিন্তু সেটা কিন্তু একই সঙ্গে এই যে দেখেন 16 দ্বারাও কিন্তু বিভাজ্য। কিন্তু বলছে যে সংখ্যাগুলো 16 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে নিতে হবে। তাহলে দেখেন 480 কিন্তু ঠিকই 30 দ্বারা বিভাজ্য কন্ডিশন ফুল করে, কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয় এই কন্ডিশন ফুল করে না, সে কিন্তু 16 দ্বারাও বিভাজ্য। তাহলে 480 থেকে আমরা নিতে পারবো? 480-কে আমরা নিতে পারবো না। তার মানে 1000-এর ছোট এমন 33টা সংখ্যা আছে যারা 30 দ্বারা বিভাজ্য, কিন্তু সবগুলো সংখ্যা আমি উত্তর হিসেবে নিতে পারবো না, কারণ তার মধ্যে কমন কয়েকটা সংখ্যা আছে যারা 16 দ্বারাও বিভাজ্য, কিন্তু তাদেরকে তাহলে বাদ করতে হবে। তাহলে বাদ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমরা দেখে ফেলবো, তাহলে এই দুইটা সংখ্যার কমন গুণিতক যারা আছে, গুণিতক মানে গুণ করে করে যা পাওয়া যায়, 30-এর গুণিতক যেমন হচ্ছে 30, 60, 90। 16-র গুণিতক হচ্ছে 16 একে 16, 16 দুগুণে 32, এমন 48, এমন 64, এমন। তাহলে আমরা দেখে ফেলি আগে 16 আর 30-এর লসাগু কত সেটা আগে প্রথমে দেখে ফেলতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখেন 8, আর হচ্ছে 15, আর ভাগ করা যাচ্ছে না, তাহলে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ করলে 8 আর 15, হ্যাঁ 8 দুগুণে 16, আর 16-কে 15 দিয়ে যখন গুণ করব তখন আসবে 240। তার মানে 240 সংখ্যাটা এবং তার গুণিতক যে সংখ্যাগুলো আছে সেগুলা কিন্তু অবশ্যই 30 দ্বারাও বিভাজ্য, 16 দ্বারাও বিভাজ্য। এই যে তাদের লসাগু, এটা কিন্তু 30 দ্বারাও বিভাজ্য, আবার 16 দ্বারাও বিভাজ্য। তার মানে এই সংখ্যা এবং তার গুণিতক সংখ্যাগুলো নেওয়া যাবে না। তাহলে 240 তার গুণিতক কি, 240 দুগুণে 480, দেখেন আগে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছিলাম। তারপরে তাকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 720, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 960। তার মানে এই চারটা সংখ্যা 30 দিয়েও বিভাজ্য, 16 দিয়েও বিভাজ্য, কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা নিব। তাই 33 থেকে 4 বিয়োগ করতে হবে। তাহলে 33 থেকে 4 আমরা বিয়োগ করে দিব। তাহলে তাহলে দেখেন এখানে উত্তর কি হবে, 33 থেকে আমরা চারটা অঙ্ক বিয়োগ করে, এখানে চারটা সংখ্যা বিয়োগ করে উত্তর হবে 29। কিন্তু দেখেন অপশনে কিন্তু 29 মানে নাই, 29 কথা নাই কিন্তু অপশনে, কিন্তু বরঞ্চ 33-এ দেওয়া আছে। এটা দাগিয়ে ভুল করার সম্ভাবনা কিন্তু ছিল, কিন্তু কোনোভাবে এটা কিন্তু উত্তর হবে না। তার মানে অপশনে সঠিক উত্তর নাই, তাই আমরা সঠিক উত্তর কিন্তু দাগাতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমরা ম্যাথটা শিখে রাখলাম, যদি অপশনে 29 থাকতো তাহলে আমরা 29টা দাগিয়ে দিতে পারতাম। দেখেন পরেরটাতে যাই। 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? তাহলে দেখেন 0 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা সেটা যদি আমরা আগে বের করে ফেলতে পারি, আর তার পরবর্তীতে 0 থেকে 200 পর্যন্ত বিভাজ্য সংখ্যা কয়টা তা যদি বের করে ফেলতে পারি, ধরেন এটা এক্স আর এটা ওয়াই, তখন এই ওয়াই থেকে যদি এক্সটা আমরা বিয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর, ফর এক্সাম্পল ধরেন জেড চলে আসে কিন্তু। তাহলে দেখেন 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার জন্য কিন্তু 3 দিয়ে ভাগ করব, আমরা আগের ম্যাথেই দেখে আসলাম। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 11, সরি 3 33-এ হচ্ছে 99 থাকে 1। তার মানে 33টা সংখ্যা আছে 100-এর ভিতরে যাদের 3 দ্বারা ভাগ করা যায়, 3, 6, 9, 12, 15 এরকম। আবার 200-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখেন 3, 6, 18, আর 2 শূন্য, আবারও হচ্ছে 3, 6, 18, ভাগশেষ 2 শূন্য। তার মানে 0 থেকে 200 পর্যন্ত সংখ্যা 66টা, আর 0 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 33টা। তাহলে 0 থেকে 100 পর্যন্ত হচ্ছে 33টা, আর 0 থেকে 200 পর্যন্ত হচ্ছে 66টা। তাইলে নিশ্চয়ই 101 থেকে 200 পর্যন্ত নিশ্চয়ই 66 থেকে 33 বিয়োগ দিয়ে 33টাই থাকবে। তাহলে সেটাই হবে কিন্তু উত্তর। কিন্তু ধরেন ফর এক্সাম্পল যদি 201 থেকে 300 পর্যন্ত বলতো তাহলে কি হতো?
যদি 201 থেকে 300 পর্যন্ত বলতো তাহলে কি হতো? তাহলে কিন্তু দেখেন 0 থেকে 300 পর্যন্ত আমরা আগে নির্ণয় করতাম যে 300-কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু ফলাফল আসে 100। ঠিক আছে? আর দেখেন 0 থেকে 300 পর্যন্ত তখন করতাম, আর তার আগের স্টেপ 0 থেকে 200 পর্যন্ত করতাম, আর 200 পর্যন্ত করলে উত্তর কিন্তু আসে 66। তাহলে 201 থেকে 300তম মানে 300-র ভেতরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু তখন হতো সেই 100-66 - 34 মানে 34টি। তখন কিন্তু আর 33 উত্তর হতো না, মানে কমনলি আপনি 300 আর 200-র মাঝখানে ব্যবধান 100, তাহলে 100-কে তো 3 দিয়ে ভাগ করলে উত্তর 33ই হয়। এই মানে কমন সেন্স কিন্তু আপনার সব ক্ষেত্রে খাটবে না, এই যে উদাহরণ আমি দিলাম। সুতরাং যেই ধাপ আছে 0 থেকে সেই ধাপ পর্যন্ত এবং তার আগের ধাপ পর্যন্ত কিন্তু মিলিয়ে ক্রস ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু ভুল চলে আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভিসর্স? তাহলে কিন্তু আপনাকে উৎপাদক বের করতে হবে। তাহলে উৎপাদক বের করার জন্য যখন এরকম একটু বড় বড় সংখ্যা থাকবে, তখন আমরা তো আর এত ভাগ করে গুণ করে এই করে ওই করে এভাবে তো করা যাবে না। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা সেজন্যই আমাদের শিখে নিতে হবে। দেখেন, এটা করার জন্য কি করতে হবে? যে কোনো একটা সংখ্যাকে, যেমন এখানে 88 দেয়া আছে, তাকে কিন্তু তার মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে হবে, শুরু করতে হবে। দেখাচ্ছি আমি। 2 দিয়ে ভাগ করলে 44, 2 দিয়ে ভাগ করলে কিন্তু 22, 2 দিয়ে ভাগ করলে কিন্তু 11। তাহলে দেখেন 88 কে কি লেখা যায় তাহলে? 2 × 2 × 2 × 11। তখন যা করব যে সেখানে যতগুলো মৌলিক সংখ্যার গুণফল রূপে, সরি গাইস, মৌলিক সংখ্যার গুণ আকারে যখন দেখাবো তখন দেখবো সেখানে কয়টা মৌলিক সংখ্যা কতবার আছে। যেমন এখানে 2 আছে 3 টাইমস, ইন্টু 11 আছে 1 টাইমস। সুতরাং তাদের ডিভিসর্স মানে উৎপাদক, মানে যেটা বা উৎপাদক অথবা গুণনীয়ক বের করার ক্ষেত্রে তখন যা করব যে 2 এর পাওয়ার আছে 3টা, তাহলে যোগ 3-এর সঙ্গে 1 যোগ করব, ইন্টু 11-এর পাওয়ার হচ্ছে 1, সেই 1-এর সঙ্গে 1 যোগ করবো, মানে যার পাওয়ার 1, যার পাওয়ার যত তার সঙ্গে 1 যোগ করে তাদেরকে পরস্পর গুণ করে দিব। তাহলে 3 আর 1 হচ্ছে 4, 4 গুণন 2, তার মানে হচ্ছে এখানে 88-এর ডিভিসর্স হচ্ছে 8টা। তাহলে লিখলাম 88-এর ডিভিসর্স হচ্ছে 8টা। 91-এর বেলায় কি হবে? 91-কে যখন আমরা ভাগ করব, দেখেন এটা কিন্তু 13 দিয়ে ভাগ করলে 7 × 13 হচ্ছে 91, ঠিক আছে? 13 একটা প্রাইম নাম্বার, 7ও প্রাইম নাম্বার, তাদের আর ভাগ করা যায় না। তার মানে 91 হচ্ছে কিন্তু 13 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1। তাদের ডিভিসর্স বের করতে গেলে 1+1 ইন্টু 1+1। তাহলে 2 দুগুণে হচ্ছে 4, মাত্র 4। 91 হচ্ছে তাহলে মাত্র 4। 95 বেলায় কি হবে খেয়াল করে দেখেন। 95 বেলায় তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5×9=95। আবারও কিন্তু দেখেন 5ও প্রাইম নাম্বার, 19 কিন্তু প্রাইম নাম্বার। তাহলে ঠিক আগের মতো দুইটা প্রাইম নাম্বার, এখানেও কিন্তু ফলাফল কিন্তু সেই 4ই আসবে, মানে ঠিক এটার মতো হুবহু সেম নিয়ম, ঠিক আছে? 99 বেলায় দেখেন, 99 বেলায় কি করা যায়? 3 দিয়ে করলে 33, 3 দিয়ে করলে 11। তাহলে 99 = 3 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 1। তাহলে ডিবি সোর্স বের করার সময় 2+1, এই 2+1 ইন্টু এই 1+1। তাহলে 2 আর 1-এ 3, 3 দুগুণে হচ্ছে 6। তার মানে এটার উত্তর হচ্ছে 6। তাহলে কোনটা ডিভিসর সবচেয়ে বেশি বুঝতেই পারতেছেন, 88-এর। তো এই ম্যাথ করার পেছনে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সেখান থেকে তার উৎপাদক সংখ্যা বের করা যায়, এই শর্টকাটটা শেখা। সুতরাং এই শর্টকাটটা আশা করতেছি যে এই ম্যাথটা দেখার মাধ্যমে আপনারা শিখে যাবেন এবং ভবিষ্যতে যেই ম্যাথগুলো আসুক না কেন এই সংক্রান্ত, সেখানে উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। এখন 72 সংখ্যাটির মোট ভাজক আছে, তাহলে একই নিয়মে কি পারা যাবে না? 72 সংখ্যাটির মোট ভাজক আছে, একই নিয়মে কি পারা যাবে না? তাহলে 72-কে যদি আমরা ক্রমাগত ভাগ করতে থাকি, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে 72-কে কি লেখা যায়? 2 আছে 3টা, 2^3 ইন্টু 3^2। সুতরাং তার ভাজক যখন বের করব তখন 2 এর পাওয়ার এই 3, 3-এর সঙ্গে 1 যোগ করব, গুণন 3-এর পাওয়ার এই যে 2, এই 2 এর সঙ্গে 1 যোগ করব। তাহলে 3 আর 1-এ হচ্ছে 4, আর 2 আর 1-এ হচ্ছে 3, 3×4 হচ্ছে 12। তাহলে 72 সংখ্যার মোট ভাজক সংখ্যা হচ্ছে 12টি। ওকে, এখন এই জায়গাতে আপনাদের একটা ছোট করে একটা সূত্র বলে রাখি, যে যে কোনো দেখতেছেন আগেরটাতেও কিন্তু দেখেন যেটা মৌলিক সংখ্যা নয়,
দেখেন 88 কিন্তু মৌলিক সংখ্যা না, দেখেন তার কিন্তু ভাজক সংখ্যা 8 জোড় সংখ্যা। 91 মৌলিক সংখ্যা না, ভাজক সংখ্যা 4 জোড় সংখ্যা। 95 মৌলিক নয়, জোড় সংখ্যা। 99 মৌলিক নয়, জোড় সংখ্যা। পরের পেজে দেখেন 72 মৌলিক সংখ্যা নয়, জোড় সংখ্যা। তার মানে বুঝতে পারছেন কি, যে কোনো সংখ্যার বেলায় কিন্তু আমরা তার ভাজক সংখ্যা জোড় পাচ্ছি, কিন্তু যখন একটা মৌলিক সংখ্যা হবে, যেই সংখ্যাটাই মৌলিক সংখ্যা, সরি মৌলিক সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা, ভুলে মৌলিক বলতেছি, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা যখনই হবে, পূর্ণবর্গ সংখ্যার বেলায় সেটা কিন্তু ভাজক সংখ্যা কিন্তু বেজোড় হয়ে যাবে। এখানে কিন্তু 88, 91, 95, 99 কেউই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না, আমি ভুলে মৌলিক বলে ফেলছিলাম, দুঃখিত। এটা কিন্তু যখনই কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন কিন্তু তার ভাজক সংখ্যা কিন্তু আর জোড় থাকবে না, সেটা কিন্তু বেজোড় হয়ে যাবে। পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা কিন্তু বেজোড় হয়। ছোট একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। যেমন ধরেন, পরপর দুটি সংখ্যা বিবেচনা করা যায়, ধরেন 24 আর 25। তাহলে দেখেন 24-এর উৎপাদক মানে ভাজক গুলা কে কে হইতে পারে? 1 মানে 24 একে 24, 2 12 দুগুণে 24, 3 8 এ 24, 4 6 24, 1 8 2 12 3 8 4 6। দেখেন তারা কিন্তু জোড়া তৈরি করতে পারে, সেজন্য কিন্তু তারা সবসময় জোড় সংখ্যা হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে কিন্তু এই যে 24-এর কিন্তু ভাজক সংখ্যা তাহলে কয়টা? 8টা। কিন্তু 25-এর বেলায় দেখেন, 1 25 একে 25, আর এই যে 5 5 এ 25। দেখেন তারা কিন্তু দুইটা জোড়া তৈরি করলেও বর্গ সংখ্যা হওয়ার কারণে, আমরা জানি বর্গ সংখ্যা কি, যে কোনো একই সংখ্যা দুইবার গুণ করলে যে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। যে কোনো একই সংখ্যা, যেমন 2, 2কে পরপর দুইবার গুণ করলে যে পাওয়া যায় তা হচ্ছে একটা বর্গ সংখ্যা, যেমন 4। 3কে 3 পরপর দুইবার গুণ করলে হয়ে যায় 9, তার মানে 9 একটা বর্গ সংখ্যা। এরকমই 25, 5কে দুইবার গুণ করলে 5 5 কিন্তু 25, তার মানে 25 একটা বর্গ সংখ্যা। এজন্য তার বেলায় এই 1 আর 25 জোড়া বাঁধার মাধ্যমে দুইটা আলাদা আলাদা উৎপাদক পাওয়া গেল। 5 আর 5 এই দুজন সেম হওয়ার কারণে এখান থেকে যে কোনো একটা বিবেচিত হবে। ঠিক এই কারণেই একটা উৎপাদক কমে যায়, আর সেজন্য বর্গ সংখ্যার বেলায়, পূর্ণবর্গ সংখ্যার বেলায় তার উৎপাদক সংখ্যা বেজোড় হয়, ঠিক আছে। এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি মাথায় রাখবো? পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক অথবা ভাজক সংখ্যা সবসময় বেজোড় হবে, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা মাথায় আমরা রাখি, পরবর্তীতে কাজে লাগবে। কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে? এখন প্রথম কথাটা কি, যে 31 কখন অবশিষ্ট থাকে? যখন আমরা 31-এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে 346-কে ভাগ করতে যাচ্ছি, তখনই কিন্তু 31 অবশিষ্ট থাকে। ছোট একটা উদাহরণ দেই, যেমন ধরেন 13। 13কে যখন আপনি 5 দিয়ে ভাগ করতেছেন, তখন কিন্তু 5 দুগুণে 10, নিচে কিন্তু ভাগশেষ থাকছে 3। ভাগশেষ 3টা কেন থাকলো? কারণ আপনি 3-এর থেকে বড় সংখ্যা 5 দিয়ে 13কে ভাগ করতে যাচ্ছেন, সেজন্য কিন্তু ভাগশেষ আকারে 3 আছে। যদি আপনি 13কে না করে 2 দিয়ে ভাগ করতেন, তাহলে কিন্তু 6 দুগুণে 12, ভাগশেষ থাকতো কিন্তু তখন 1। এখন কেন 3 ভাগশেষ থাকলো না? কারণ আপনি ভাগ করতেছেন এখন 2 দিয়ে, 2 কিন্তু 3-এর থেকে ছোট সংখ্যা। তাই সেই 3টাকে ফার্দার আবার 2 একবার ভাগ করে ভাগশেষ রূপে 1 রেখে দিয়েছে। কমন সেন্সটা বোঝা গেল কিনা? তার মানে কখন 31 অবশিষ্ট থাকবে? যখন আমি 31 অপেক্ষা বড় সংখ্যাগুলো দিয়ে 346-কে ভাগ করব। আর দেখেন, 13কে যখন আমি 5 দিয়ে ভাগ করতেছিলাম, তখন কিন্তু 3 অবশিষ্ট থেকে যাচ্ছে। তার মানে কি, 3-এর থেকে বড় যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করতেছি, সেই ভাজক সংখ্যাটা 3-এর থেকে বড়, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, সে নিশ্চয়ই 13কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে না, একটা ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই যখন এই সংখ্যাটা থেকে আমি ভাগশেষ অংশটুকু যখন বাদ দিয়ে দিতাম, তখন যে সংখ্যাটা পেতাম, নিশ্চয়ই সেটাকে আমি 5 দিয়ে একদম নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি, তখন নিশ্চয়ই কোনো ভাগশেষ থাকতেছে না। তাহলে দেখেন 346-কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তার মানে ভাগ করা সংখ্যাগুলো অবশ্যই 31-এর থেকে বড়। এবং 346 থেকে যদি 31 বিয়োগ করে দেওয়া যায়, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে নিশ্চয়ই ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে কি, 346 346 থেকে আমরা যদি এই 31 এই ভাগশেষ অংশটুকু, অতিরিক্ত লেজের মতো যে অংশটা আছে, এটা যদি মাইনাস করে দিতে পারি, তাহলে 315 পাবো নিশ্চয়ই। তাহলে এই 315 সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য কাদের দ্বারা? যে সংখ্যাগুলো অবশ্যই 31-এর থেকে বড়। তাহলে এখন আমাকে কি করতে হবে? 315-র উৎপাদক গুলো খুঁজে বের করতে হবে। তাহলে 315-র উৎপাদক গুলি যদি আমি খুঁজে বের করতে যাই, তাহলে কিন্তু প্রথমেই আমাকে মৌলিক উৎপাদক নিয়মে আগাইতে হবে। তাহলে 3 3
হচ্ছে 3 315 ভাগ করলে 105, 3 ভাগ করলে 35, আবার হচ্ছে 35কে ভাগ করা যায় 7 দিয়ে, 5 সাথে কিন্তু 35। তাহলে 315-র উৎপাদক গুলো কি হবে? 1 গুণন 315, 3 গুণন 105, হচ্ছে 5 গুণন হচ্ছে 63, 7 গুণন হচ্ছে 4 সাথে 28, আর হচ্ছে 3 5 45, 3 3 9, 9 315-র মধ্যে কয়বার যায়? 3 নং 27, 4 আর 5 4 আর 5 45, 5। আর কিছু আছে কি? আর কিছু আছে কি? 1 3 5 7 9, 3 5 7, 3 3 9। তার পরবর্তীতে আরো অনেক আছে। 3 5 15 করা যাবে। 3 5 যখন আমরা 15 করব, 15 এখানে কতবার যাবে? 15 এখানে যাবে হচ্ছে 21 বার। 15 21, 3 5 15, তারপরে হবে 3 সাথে 21, 21 চলে আসছে। তার পরবর্তীতে হচ্ছে 3 3 9, 5 নং 45 চলে আসছে। বাকিগুলো আমার মনে হয় চলে আসছে। তাহলে দেখেন তার উৎপাদকগুলো আমরা কি কি পেলাম? 1 3 5 7 9, 15 21 35 45 63 105 315, এগুলি হচ্ছে 315-র মোট উৎপাদকের লিস্ট। কিন্তু আমরা তো শুধু 31 থেকে বড়গুলো নিব, কারণ 31 থেকে ছোটগুলো নিলে তো ভাগশেষ 31 থাকবে না, ঠিক এই উদাহরণটার মতো। তাহলে 31 থেকে বড়গুলোকে নিতে হবে। তাহলে 31 থেকে বড় কে কে আছে? 35 45 63 105। তাহলে 35 45 63 105 315, এই যে দেখেন এই তালিকা কিন্তু সব হুবহু মিলে যায়। 35 45 63 105 315, তার মানে অপশন ক হচ্ছে উত্তর। এখানে এই যে 70 আছে, এটা কিন্তু লিস্টে নাই। এখানে 40 আছে, লিস্টে নাই। এখানে এই যে 110 আছে, এখানে 110 আছে, এগুলো তো লিস্টেই নাই। সো ক হচ্ছে আমাদের উত্তর। আশা করি ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আবার না বুঝতে পারলে ভিডিওটা আবার এই শুরুর অংশটুকুর আমার ছোট সংখ্যা দিয়ে উদাহরণটা দেয়া দেখেন, তাইলে বড় সংখ্যার বেলায় বুঝতে সহজ হবে। ওকে। নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? কাদের ভাজক সংখ্যা বিজোড় হবে? যে পূর্ণবর্গ সংখ্যা, যে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাগুলোর ভাজক সংখ্যা হচ্ছে ভাই বিজোড়। তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলো কিন্তু আমাদের তাহলে একটু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক না? পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি একটু মুখস্থ করে রাখা যায়, তাহলে কিন্তু আমরা সহজে পেরে যাব। তো এখানে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 48 তো পূর্ণবর্গ সংখ্যা প্রথমেই না। 512 পূর্ণবর্গ সংখ্যা না। 1024 সম্ভবত পূর্ণবর্গ সংখ্যা। তো 1024 পূর্ণবর্গ সংখ্যা কিনা আমি নিজ জায়গায় একটু চেক করে ফেলি। তাহলে 3 3 হচ্ছে 9, 124, 3 দুগুণে হচ্ছে 6। নিয়মটা দেখে মনে হয় মজা লাগতেছে, শিখতে চাচ্ছেন, একটু পরে শিখাই দিচ্ছি। তাহলে 62 দুগুণে হচ্ছে 124। হ্যাঁ, 32-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। তাহলে পূর্ণবর্গ সংখ্যা 1024 হওয়ার কারণে তার ভাজক সংখ্যা অবশ্যই বিজোড় হবে, এবং এটাই হবে আমাদের উত্তর। এখন আপনাদের যে কাজটা করতে হবে, কিছু পূর্ণবর্গ সংখ্যা কিন্তু ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। যেমন 1-এর পূর্ণবর্গ সংখ্যা 1, 2-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 3-এর পূর্ণবর্গ সংখ্যা 9, 4-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, 5-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, 6 স্কোয়ার হচ্ছে 36, 7 স্কোয়ার হচ্ছে 49, 8 স্কোয়ার হচ্ছে 64, 9 স্কোয়ার হচ্ছে 81, 10 স্কোয়ার হচ্ছে 100, 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার হচ্ছে 169, 14 স্কোয়ার হচ্ছে 169, তারপর 14 স্কোয়ার হচ্ছে কত? 196, 15 স্কোয়ার হচ্ছে 225, 16 স্কোয়ার হচ্ছে 256, 17 স্কোয়ার হচ্ছে 289, 18 স্কোয়ার হচ্ছে 324, 19 স্কোয়ার হচ্ছে 361, 20 স্কোয়ার হচ্ছে 400। আর তেমন লাগবে না। আর 25 স্কোয়ারটা হচ্ছে 625, মনে রাখতে হবে। আর হচ্ছে হলো 27 স্কোয়ার হচ্ছে 729, এটা একটু মনে রাখবেন। 30 স্কোয়ার তো 900, 3 3 9, খুব সহজে মনে থাকবে। আর এই যে 32 স্কোয়ার হচ্ছে 1024। আপাতত এই কয়টা মনে রাখলেই হবে। লিস্টটা দিয়ে দিলাম মুখস্থ করার জন্য, এটা শুধু শুধু দেখলে হবে না, ঘরে বসে ভালো করে চর্চা করে ফেলতে হবে, ঠিক আছে? এখন দেখেন,
সম্ভাব্য প্রশ্ন, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 216 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 32 অবশিষ্ট থাকবে? তাহলে ঠিক আগের মতো ফর্মুলা, প্রথমে 216 থেকে আমরা মাইনাস করে ফেলবো 32, ঠিক না? তার মানে কেন, যে 32টা অতিরিক্ত লেজের মতো যেহেতু আছে, তাহলে 216 থেকে 32 বিয়োগ করে দিলে যে সংখ্যাটা পাবো নিশ্চয়ই সেটাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে, তখন নিশ্চয়ই সেখানে আর এই 32-এর মতো অবশিষ্ট কিছু থাকবে না। আর সেই সংখ্যাগুলো নিশ্চয়ই 32-এর থেকে বড় হতে হবে, কারণ সংখ্যাগুলো 32-এর থেকে বড় না হলে কখনোই 32 অবশিষ্ট থাকতে পারে না। আগের স্লাইডের উদাহরণটা দরকার হলে আবার দেখে নেন। তাহলে 216 থেকে 32 বিয়োগ করে দিলে থাকবে 184। তাহলে 184 এর কোন কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এই জায়গা থেকে ভেরিফাই করে ফেলতে পারি। 46 দুগুণ 92, 92 দুগুণ 184, এই অপশন কিন্তু মিলে। 184-কে কিন্তু 148 দিয়ে কখনোই ভাগ করা যায় না। 184-কে কিন্তু 90 দিয়ে কখনোই ভাগ করা যায় না। 184-কে কিন্তু 96 দিয়ে ভাগ করা যাবে না। প্রথম অপশনটাই কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে, তাও খুব সহজেই, যে 46 দুগুণে 92, 92 দুগুণে 184, একবারে খুব সুন্দর 2 দিয়ে গুণ করে গুণ করে আপনাকে একদম ধাপ মিলিয়েই দিছে। ঠিক আছে? তো দেখেন খুব সহজেই কিন্তু আপনি জাস্ট কমন সেন্স খাটালে অনেক সময় উত্তর পেয়ে যাবেন। আর 200 থেকে 500 এর মধ্যে সাত সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তাহলে আগে 0 থেকে 500 পর্যন্ত দেখে ফেলবো। 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তাহলে হচ্ছে 7 সাথে হচ্ছে 49, 1 0 10, 7 একে হচ্ছে 7 3, তার মানে এই জায়গায় আছে সংখ্যা 71টা। আর 0 থেকে 200-র মধ্যে দেখে ফেলি, তাহলে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কয়টা? হচ্ছে 7 দুগুণে হচ্ছে 14, 6 আর 0, 7 8 হচ্ছে 56, থাকছে 4, তাহলে 28। তাহলে 71 থেকে যদি 28 আমি বিয়োগ দিয়ে দেই তাহলে উত্তর কত থাকে? 2 41 আর 3 43, এই হচ্ছে 43 হচ্ছে উত্তর। নিয়ম মনে আছে তো? আগের স্লিপ কিন্তু দেখে নিতে হবে। এখন বর্গ সংখ্যা এবং বর্গমূল, এই দুইটা বের করাটা জানাটা খুব জরুরি। তো বর্গ সংখ্যা কারা, একটু আগে আমি আপনাদের একবার কিন্তু বলে দিছি যে বর্গ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো, যেমন যে কোনো একটা সংখ্যাকে পরপর দুইবার গুণ করলে যেই সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 6 কে 6 দুইবার গুণ করলে কিন্তু 36 পাওয়া গেছে। আগের স্লাইডে দেখেন আমি যে লিস্ট বলে দিলাম যে 11 স্কোয়ার, যে কোনো জায়গায় স্কোয়ার কথাটার মানে কি, ওই সংখ্যাটা পরপর দুইবার গুণ, যেমন 11 গুণন 11, তার মানে হচ্ছে 11-র পাওয়ার 1, 11-র পাওয়ার 1, পাওয়ার 1 1 যোগ করে দিলে তার মানে 11-র পাওয়ার হচ্ছে 2, সেটাকেই বলছে স্কোয়ার। 11 স্কোয়ার মানে হচ্ছে 121, এগুলি কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসছেন। তো এই দেখেন, বর্গ সংখ্যা হচ্ছে কোনো একটি ছোট সংখ্যাকে পরপর দুইবার গুণ করলে তার গুণফল রূপে যে বড় সংখ্যা পাওয়া যায়, সেই বড় সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আর বর্গমূল কাকে বলে? ওই পূর্ণবর্গ সংখ্যাটাকে যখন আমরা তার ঘাতে ভাগ করব, যেমন এই বর্গ সংখ্যাটাকে যখন আমরা আবার রুট করব, তার মানে তার পাওয়ারকে হাফ করে দিব, অর্ধেক করে দিব, তখন তাকে কিন্তু বর্গমূল বলা হয়। যেমন 9-কে যখন আমরা রুট করতেছি তার মানে কি, 9-কে যদি ভেতর ভেতর আমি ভাঙি তার পাওয়ার 3-এর পাওয়ার আসতেছে 2, রুট রুট কথাটা মানে হচ্ছে, আগে যেমন স্কোয়ার কথাটার মানে ছিল কি পাওয়ার 2 গুণ, আর রুট কথাটা মানে হচ্ছে পাওয়ার অর্ধেক, তার মানে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3-কে 2 দিয়ে 2 কাট 1, তার মানে 9-কে রুট করলে সেই মানটা আসতেছে কিন্তু 3। এইভাবে কোন সংখ্যা পূর্ণবর্গ কিনা তা ভেঙে ভেঙেও কিন্তু করা যায়। এবং বিসিএস প্রিলিমিনারি সময় আমাদের উৎপাদকে এইভাবে ভেঙে ভেঙেই কিন্তু বর্গমূল বের করতে হবে বড় সংখ্যা থাকলে, কারণ আমরা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না। আর রিটেনে ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও সেটা নন প্রোগ্রামেবল সিম্পল ক্যালকুলেটর হবে, সেজন্য নিজের মস্তিষ্কের দক্ষতা বাড়াতে হবে, ক্যালকুলেটরের উপর কিন্তু নির্ভরশীলতা কমাতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন বর্গ সংখ্যা বর্গমূলটা আমরা পড়ে ফেললাম, তাহলে ঠিক একই রকম ভাবে ঘন সংখ্যা আপনি নিজে ব্রেনস্টর্মিং করে বের করতে পারেন, যখন তাহলে পরস্পর 3বার গুণ করা হয়। যেমন একটা সংখ্যাকে যখন পরপর 3বার গুণ করলাম, যে সংখ্যা পাওয়া যায় তাকে ঘন সংখ্যা বলে। যেমন 3-কে পরপর 3বার গুণ করলে 27, 4-কে পরপর 3বার গুণ করলে পাওয়া যায় 64, তার মানে 64 হচ্ছে একটা ঘন সংখ্যা। আর বর্গমূলের জায়গায় ঘনমূল তাহলে ঠিক একই রকম ভাবে হবে যখন তার ঘাতকে 3 ভাগের 1 ভাগ করে দেওয়া হবে। যেমন হচ্ছে 125, 125-কে যখন আমি ঘনমূল করব তার মানে তার ঘাতকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 125-কে লেখা যায় 5 গুণন 5 গুণন 5। ঠিক আছে? তার মানে 5 আছে 3বার, তাকে ঘনমূল যখন করব তার মানে তার পাওয়ার 3 দিয়ে ভাগ করে দিব, তার মানে তার পাওয়ার 3 দিয়ে ভাগ করে দিব, তার মানে 5-এর পাওয়ার 1, তার মানে উত্তর হচ্ছে 5। এই হচ্ছে ঘনমূল সংখ্যা। ঠিক আছে? এখন দেখেন বর্গমূল নির্ণয়, এই জায়গাতে সবই বর্গমূল যেহেতু আছে, আমি আপনাদেরকে বর্গ করার ক্ষেত্রে এক্সট্রা ছোট একটা আমি আপনাদের টিউটোরিয়াল দিয়ে দিব, এই জিনিসটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? আমি একটা স্লাইড যেহেতু নিব, বুঝতেই পারতেছেন।
আমি একটা স্লাইড নিয়ে আপনাদের দেখাই দিব যে ছোট এক সংখ্যা যখন থাকবে তখন তার ঘনমূল বের করার বর্গ সংখ্যা বের করার ক্ষেত্রে আমি আপনাদের 1 থেকে 20-এর একটা তালিকা দিয়ে দিলাম, 23-24টা সংখ্যার তালিকা দিয়ে দিছি। এখন খুব খুব বড় একটা সংখ্যা যদি হলো ধরেন 46, এই 46কে কিন্তু আপনার এখন মনে মনে কিন্তু তার বর্গ সংখ্যা বের করতে হবে। এখন কিভাবে বের করবেন? কিভাবে বের করবেন? আমরা কিন্তু ম্যাথে সূত্র একটা পড়ে আসছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট হাস্যকর ভাবে তার সঙ্গে মনে রেখে এই সূত্রটা আমরা এখানে ইমপ্লাই করব। ধরেন সে মনে মনে হচ্ছে এ, সে মনে মনে হচ্ছে বি। তাহলে এখন দেখেন কি করব। তাহলে সে এ, সে বি, এককের ঘর এ, দশকের ঘর হচ্ছে বি। তাহলে 6কে মনে মনে আমরা এ স্কোয়ার করব। তাহলে 6 6 36, 36-এর হাতে 6, হাতে রইল 3। এ স্কোয়ার, এর 36 পেলাম, 36-এ 6 বসালাম, হাতে রইল 3। এ স্কোয়ার প্লাস 2ab, এখন 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, মানে 6 × 2 = 12, 4 × 12 = 48। 6 × 2 = 12, 4 × 12 = 48। 2ab সঙ্গে মিল রেখে 4 6 24, 24-কে 2 দিয়ে গুণ করলাম 48। 2ab সঙ্গে মিল রেখে 48-এর সঙ্গে হাতে ছিল 3, যোগ হলো 3, 48 আর 3 কত? 51। তাহলে 51-র বসলো 1, হাতে রইলো 5। আর সর্বশেষ হচ্ছে বি স্কোয়ার, তার মানে বি ছিল 4, বি স্কোয়ার তার হলে 4 4 16, 4 4 16, তার সঙ্গে যোগ হবে 5, 16 আর 5 হচ্ছে 21। তার মানে 46-কে বর্গ করলে 2116 পাওয়া যায়। সিস্টেমটা কি বোঝা গেছে? আর একটা বড় একটা সংখ্যা নেই, ধরেন 97। 97, তাহলে 97-কে যখন, তাহলে এককের ঘরে এটা হবে এ, দশকের ঘরে এটা হবে বি। তাহলে প্রথমে এ স্কোয়ার, সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 7 7 49-এর 9, হাতে রইল 4। 2ab, তাহলে 2 7 2 14, 14 9 কত? 14 9 হচ্ছে 126। বা উল্টো ক্রমে করতে পারেন, 7 নং 63, 63 2 126, 126-এর সঙ্গে 4 যোগ হবে কত হবে? 130। তাহলে 130-এর বসবে 0, হাতে রইল 13। আর বি স্কোয়ার, তাহলে বি 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 9 9 81, 81-এর সঙ্গে 13 যোগ হয়ে কত হবে? 94। 9409 হচ্ছে 97-এর বর্গ সংখ্যা। খুব কাছাকাছি আছে, কারণ 100-কে বর্গ করলে কিন্তু ওই 10,000 পাওয়া যায়। তাহলে এখানেও দেখেন 97-এর বর্গ সংখ্যা 9409, কাছাকাছি আছে। সো আমি আশা করি নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। এখন বর্গমূল বের করব। এখন বর্গমূল বের করার বেলায় যে পলিসিটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে দশমিককে কেন্দ্র করে তার আগে পরে সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় ভাগ করে ফেলতে হবে। যেমন এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এইটা একটা জোড়া। ঠিক আছে? এটা একটা জোড়া, এটা একটা জোড়া, আর হচ্ছে এটা একটা জোড়া। এখন দেখেন 15.6025-কে আমি দশমিককে কেন্দ্র করে দুই পাশে জোড়ায় জোড়ায় ভাগ করলাম, 3টা জোড়া পাওয়া গেল। এখন যখন আমি ভাগ করব তখন প্রথমেই দেখব যে এই 15-র এগেনস্টে, প্রথম জোড়ার এগেনস্টে এখানে কোন সংখ্যাটা বসানো যায় যে যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলেই 15-র ছোট কোনো একটা সংখ্যা পাওয়া যাবে। যেমন ধরেন এখানে যদি আমি 4 বসাতাম, তাহলে 4 4 16, 15 থেকে 16 বড় হয়ে যায়, তাই 4 বসানো যাবে না। যদি আমি 3 বসাই, তাহলে সেই 3 3-এ কিন্তু 9। এই 3 3 মনে মনে গুণ করব, 3-কে 3-এর সঙ্গে গুণ করব মনে মনে। 3 3-এ 9, 9টা বসলো এখানে, তাহলে বাকি রইলো কিন্তু 6। এখন যেহেতু দশমিক আছে, আমি একটা দশমিক দিয়ে পরের জোড়াটা নামাইতে পারি 660। মনে রাখতে হবে এখানে এখন যত সংখ্যাটা আছে সেটা পরের ধাপে যখন ব্যবহার করব সেটা জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে। 3 থাকলে এখানে হয়ে যাবে 3 দুগুণে 6, এখানে হয়ে যাবে 3 দুগুণে 6। এখন দেখেন 6-এর সঙ্গে এখানে যেই সংখ্যাটা আমি বসাবো সেখানে ঠিক ওই সংখ্যাটাই বসায় তাকে দিয়ে গুণ করতে হবে। ধরেন এখানে 6 আছে, তাহলে 6-এর পাশে এখানে যদি ফর এক্সাম্পল আমি এক্স বসাই, তাহলে এখানেও কিন্তু আমি এক্স বসাবো। এই এক্স এর সঙ্গে এই 6x-কে গুণ করতে হবে, মানে এই 6x-এর সঙ্গে x-কে গুণ করে যে ভ্যালু পাবো সেটা কিন্তু আমাকে আনতে হবে। তাহলে ধরেন এখানে যদি আমি 9 বসাই, এখানে যদি আমি 9 বসাই, 6-এর পরে যদি 9 বসাই, 69-কে তখন আমি 9 দিয়ে গুণ করব। 69-কে তখন আমি 9 দিয়ে গুণ করব। তাহলে 9 9 81-র 1, হাতে রইল 8। 6 নং 54, 54 আর 8 হচ্ছে 62। ঠিক আছে? 660 থেকে 21 চলে গেলে 39। এই নিয়মটা বুঝছেন কিনা? যে প্রথমত এই স্টেপে যা ছিল, যেই সংখ্যাটাই ছিল তাকে দ্বিগুণ করে এনে এখানে বসাবো। আর এখানে বসানোর পরে তার পরবর্তীতে সেই ডিজিটটাই ব্যবহার করব, যে ডিজিটটা আমি এখানেও বসাবো, এবং এই ডিজিটটার সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে। 69 গুণন 9, এই হচ্ছে 621। তাহলে 660 থেকে 621 চলে গেলে থাকে 39, পরবর্তী জোড়া নামাবো 25। তাহলে এখন দেখেন যখন নতুন স্টেপ আসতেছে, এই নতুন স্টেপে এখানে যে সংখ্যাটা ছিল ঠিক তার দ্বিগুণ সংখ্যা এনে আমাকে বসাইতে হবে।
এই যে সংখ্যাগুলোকে কিন্তু ঠিক আমি 2 দিয়ে গুণ করে করে আনতেছি। তাহলে 39 দুগুণে হচ্ছে 78। তাহলে 39 3925 এখানে কত বসালে এখানেও তাই বসাবো এবং গুণফল সমান হবে, এখানে ঠিক 5 বসাবো। তাহলে এখানে 5 বসবে। এই 785 গুণন 5, 5 5 25 5, হাতের 2, 5 8 40 আর 2 42 2 হাতের 4, 5 7 35 আর 4 হচ্ছে 39। তার মানে এখানে 5 বসার এর সঙ্গে নিঃশেষে একদম সুন্দরভাবে 3925 মিলে যাচ্ছে। তার মানে আমাদের উত্তর কত? 3.95। এটাই হচ্ছে আমাদের উত্তর। বর্গমূল বের করার নিয়মটা আশা করি বুঝতে পারছেন। এটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। এটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। 169 ইকুয়ালস টু 13, এটা আর আপনাদের বলতে হবে না। এখন 0.1-এর বর্গমূল কত? 0.1-এর বর্গমূল কত? যখন 0.1-এর বর্গমূল আপনি করবেন তখন কিন্তু আমি বলছি যে আপনাদেরকে জোড়ায় মিলায় নিতে হবে। তাহলে দেখেন, 0 পয়েন্টের পরে 1 আছে, তাহলে জোড়ায় মিলাইতে গেলে তারপরে অবশ্যই একটা শূন্য দিতে হবে। আর আমরা জানি দশমিকের পরে শেষ ডানের দিকে যত শূন্য যোগ করা যাক না কেন কোনো কিন্তু সমস্যা নাই। তাহলে দেখেন, আমাকে যদি বর্গমূল বের করতে হবে, যেহেতু প্রথমে দশমিক আছে আমি দশমিক দিয়ে দিব। দশমিক দেওয়ার পরে এই জোড়াটা আমি কাজে লাগাবো। তাহলে এই জোড়ায় কোন সংখ্যাটা বসানো যায় যে 10-এর ছোট হবে? ঠিক আগের মতো 9, 3, কিন্তু 3 3 হচ্ছে 9। তাহলে 1 বাকি থাকবে, তারপরে ডট ডট যাই হোক না কেন। তাহলে উত্তরটা শুরু হচ্ছে 0.3 ডট ডট দিয়ে, কিন্তু এখানে কোনো অপশনেই কিন্তু 3 ডট ডট দিয়ে নাই। তাহলে অপশনটা হচ্ছে কিন্তু কোনোটাই নয়। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখানে শিখাই এর পাশাপাশি এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিয়ে রাখি, যে যদি কখনো জোড়া আপনি মিলাতে না পারেন, যেমন ধরেন আগের এই সংখ্যাটা যদি 15.6025 না থেকে যদি 115.6025 থাকতো, তাহলে আমরা কিভাবে করতাম? তখন দেখেন আমি বলছি দশমিককে কেন্দ্র করে আমার জোড়া মিলাইতে হবে। তাহলে দশমিকের পরে এই এক জোড়া, এই এক জোড়া, দশমিকের আগে এইটা হচ্ছে 1 নাম্বার জোড়া। আর এই তখন এই সিঙ্গেল সংখ্যাটা একটা জোড়া হিসাবে থাকবে, তখন সে সিঙ্গেল সিঙ্গেল হিসেবেই থাকবে। দশমিক থেকে কেন্দ্র করে কিন্তু আমি জোড়া মিলাবো। তাহলে দেখেন প্রথমে একের সঙ্গে যা ছিল এক, এক একে কিন্তু এক, এক তখন নেমে যাচ্ছিল। তার পরবর্তীতে দ্বিতীয় জোড়া নামবে 15, তখন কিন্তু দ্বিতীয় জোড়া নামবে 15। তখন 15-র এই দ্বিতীয় জোড়া নামানোর জন্য তখন আপনাকে কি করতে হবে? আপনার এক, যেহেতু এক একটা সিঙ্গেল সংখ্যা আছে, তারপরে দ্বিতীয় জোড়া নামানোর আগে এই জায়গাতে আপনার আপনার 15-র মধ্যে এই জায়গাতে যে সংখ্যাটা আপনি নিয়ে আসবেন, 15 যখন আনলো এই জায়গাতে, তখন আপনার আনতে হবে দ্বিগুণ কোন সংখ্যা। দ্বিগুণ কোন সংখ্যা, একের দ্বিগুণ হচ্ছে 2। তাহলে এখন আপনি দেখেন 2 এর সঙ্গে একও যদি আপনি দেন, তাহলে কিন্তু 21, মানে 21 একে 21 15 থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু মানে আপনার মিলানো যাবে না। তাহলে কি করতে হবে? একটা শূন্য দিয়ে পরের জোড়া নামাইতে হবে। পরের জোড়া নামানোর আগে মাঝখানে এখন আবার দশমিক পড়ে গেছে, তাহলে দশমিক দিব, পরের জোড়া নামাবো 15.60। 15.60 যখন এখন নামাইছি, তাহলে এখন 10 দুগুণে এটা কিন্তু হয়ে যাবে, তাহলে 20। এখন 20-এর সঙ্গে দেখেন যত দিয়ে আসে যা আসে না কেন সেটাতে আমরা আস্তে আস্তে মিলাই মিলাই যাবো। তাহলে দেখেন 115.6025, তখন কিন্তু 10 সামথিং দিয়ে উত্তরটা আসবে। আমার মেইন আইডিওলজিটা বুঝছেন তো, যে দশমিকের পর কিভাবে জোড়া সাজাইতে হবে এবং যখন মিলবে না তখন কিভাবে আমরা শূন্য দিয়ে নতুন সেট নামাবো। আশা করি বেসিক নিয়মটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন সম্ভাব্য প্রশ্ন বর্গ দিয়ে দেখাইছে এই জায়গাতে। এটা খুবই সহজ, যে বিসিএস এরকম প্রায়শই আসে যে আহ আচ্ছা ওইটা দশমিকের যোগ বিয়োগে আসছে, আমি দেখাই দিব। তো বর্গের বেলা এটা কি হবে? বেসিক্যালি এই জিনিসটা কি দেখেন, 0.005 কে স্কোয়ার করতে হবে। তাহলে 0.005 কে কিন্তু স্কোয়ার করা কথাটার মানে কি? তাকে পরস্পর দুইবার গুণ করা। তাহলে 0.005 ইন্টু 0.005। তাহলে দেখেন দশমিকের পরে মোট যতগুলো ঘর থাকে ততগুলো ঘর কিন্তু আপনার উত্তরে অবশ্যই আসতে হবে। এখানে দশমিকের পরে 1 2 3, এখানে আবারও 1 2 3, 3 আর 3 6 ঘর। তার মানে এখানে দশমিকের পরে মোট 1 2 3 4 5 6, মোট 6 ঘর আপনাকে আনতেই হবে। 6 ঘর যদি আনতেই হয়, তাহলে দেখেন 5 কে 5 দিয়ে গুণ করলে হবে 25। তাহলে 25 যদি আমি এখানে দিয়ে লাস্টে যদি আমি শূন্য দিয়ে ঘর পূরণ করি, সেই শূন্যের কিন্তু কোনো দাম নাই, কারণ দশমিকের পরে যত ডানের দিকে আমরা শূন্য দিয়ে কেন কেন সেগুলো অর্থহীন। তাহলে সেই 25টাকে আমরা সর্বশেষে দিব, তার আগের ঘরগুলোকে আমরা শূন্য দিয়ে পূরণ করব। এইটাই হচ্ছে আমাদের উত্তর। যদি এরকম না দিয়ে ধরেন এরকম দিত 0.06 কে স্কোয়ার করতে হবে, তাহলে দেখেন 1 2, এটাকে পরপর দুইবার গুণ করার জন্য মোট ঘর হয়ে যেত 4টা, 1 2 3 4 6 6 36।
বাকি দুইটা ঘর আমরা শূন্য দিয়ে পূরণ করতাম, তখন আমাদের ফলাফল আসতো 0.0036। তাহলে এখানে আমাদের উত্তর কত? গ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যদি একই এখানে স্কোয়ার না থেকে ঘন থাকতো, কিউব থাকতো, মানে যদি এমন থাকতো যে 0.005 কে ঘন করুন, তো ঘন করা কথাটার মানে কি? 0.005 ইন্টু 0.005 ইন্টু 0.005 পরপর 3 বার গুণ করা, তাহলে কয় ঘর হবে? 3 3 3, 9 ঘর। তাহলে যখন 9 ঘর আমি মিলাবো, তখন এই পাঁচ পাঁচ 5 5 এ 25, 5 25 এ 125। তাহলে 9 ঘরের মধ্যে আমি 3টা ঘর পাচ্ছি 125, 1 2 3, তার মানে বাকি 1 2 3 4 5 6, 6টা ঘর আমাকে শূন্য দিয়ে পূরণ করতে হবে। যদি আমার এখানে স্কোয়ার না থেকে কিউব থাকতো, তখনই কিন্তু আমার উত্তর হয়ে যেত 0.00000125। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আরেকবার দেখে নিবেন। সম্ভাব্য প্রশ্নতে আমরা এখন একটা বর্গমূল টাইপের একটা পেয়ে গিয়েছি। তো বর্গমূল টাইপের যখনই একটা আমরা এখানে এমন পেয়ে গেলাম, তখন সেটাকে তাহলে কিভাবে সলভ করতে হবে দেখেন। 0.03 একটা জোড়া আছে, ওকে। দশমিক দিয়ে যখন এই দশমিক উঠে যাবে, তখন এই 0 3 আমার কাজের ঘর। তখন আমি শুরু করতে পারবো 1 দিয়ে। এখানে এখানে তার পরবর্তীতে ধরেন আমি অতিরিক্ত এক জোড়া শূন্য নিতে পারি, দশমিকের পরে আমি যত শূন্য চাইলে বাড়াইতে পারি, সমস্যা হয় না, আমরা তো আগে বারবার বলছি। তাহলে দেখেন প্রথমে এই 3 এর মধ্যে একই যায় একবার, এক, তাই তো? ওকে, থাকলো 2, হয়ে গেল 200। এখানে 1 হয়ে গেল 2। তাহলে 2 এর পরে কত নাম্বার, কত সংখ্যা বসালে এখানে নিশ্চয়ই সেটা গুণফল সমান হবে, দেখি তো। 27, এখানে যদি 7 দেই তাহলে এখানেও 7 দিব। 27 7 7 49, 9 হাতের 4, 7 14 4 179, তার মানে 7 দেয়া যাবে। তাহলে 7 দিলে এখানেও 7 দেয়া যাবে। 7 7 49, 9 হাতের 4, 7 2 14 আর 4 হচ্ছে 18। মানে বাকি থাকে 11 সামথিং, তার মানে 17 ডট ডট এইভাবে যাবে। তাহলে এখানে 173 এই অপশনটা কিন্তু আমি পাচ্ছি, তার মানে এইটা হবে আমার উত্তর। বাকি কোনোটাই কিন্তু আমার ক্যালকুলেশনের ধারে কাছেও আসছে না। আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্য দিয়ে ক্লাস শেষ হয়ে গেল। তাহলে সকলের জন্য শুভকামনা, আবার কোনো ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।